নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের গল্প ফেলুদার গোয়েন্দাগিরি। ফেলুদা সিরিজের গল্প আমি শুরু করতে যাচ্ছি। ফেলুদার গোয়েন্দাগিরি ফেলুদা সিরিজের প্রথম গল্প। আশা করব আপনারা আমার সঙ্গে থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। আজকে এই গল্পের প্রথম পর্ব। তাহলে এবার মূল গল্প শুরু করতে যাচ্ছি। গল্পের নাম ফেলুদার গোয়েন্দাগিরি। রাজেনবাবুকে রোজ বিকেলে মেলে আসতে দেখি। মাথার সব চুল পাকা, গায়ের রং ফর্সা, মুখের ভাব হাসি খুশি। পুরনো নেপালি আর তিব্বতী জিনিস টিনিসের যে দোকানটা আছে সেটায় কিছুক্ষণ কাটিয়ে বাইরে এসে বেঞ্চিতে আধ ঘন্টার মতন বসে সন্ধে হব হব হলে জলা পাহাড়ে বাড়ি ফিরে যান। আমি আবার একদিন ওর পেছন পেছন গিয়ে ওর বাড়িটাও দেখে এসেছি। গেটের কাছাকাছি যখন পৌঁছেছি হঠাৎ আমার দিকে পেছন ফিরে জিজ্ঞেস করলেন, কে হে তুমি, পেছু নিয়েছ? আমি বললাম, আমার নাম তপেশ রঞ্জন বোস, তবে এই নাও লজেন চুস। বলে পকেট থেকে সত্যি একটা লেমন ড্রপ বার করে আমাকে দিলেন আর দিয়ে বললেন, একদিন সকাল সকাল এসো আমার বাড়িতে, অনেক মুখোশ আছে, দেখাবো। সেই রাজেনবাবুর যে এমন বিপদ ঘটতে পারে তা কেউ বিশ্বাস করবে? ফেলুদাকে কথাটা বলতেই সে খ্যাঁক করে উঠল। পাকামো করিস নে, কার কিভাবে বিপদ ঘটবে না ঘটবে সেটা কি মানুষকে দেখলে বোঝা যায়? আমি দস্তুর মতন রেগে গেলাম। বারে, রাজেনবাবু যে ভালো লোক সেটা বুঝি দেখলে বোঝা যায় না? তুমি তো তাকে দেখোইনি। দার্জিলিংয়ে এসে অবধি তুমি তো বাড়ি থেকে বেরোইনি। রাজেনবাবু নেপালি বস্তিতে গিয়ে গরিবদের কত সেবা করেছেন জানো? আচ্ছা বেশ বেশ, এখন বিপদটা কি শুনি। আর তুই কচি খোকা, সে বিপদের তুই জানলি কি করে? কচি খোকা অবশ্যই আমি মোটেই নয়, কারণ আমার বয়স 13.5 বছর। ফেলুদার বয়স আমার ঠিক ডবল। সত্যি বলতে কি, ব্যাপারটা আমার জানারই কথা নয়। মেলে বেঞ্চিতে বসেছিলাম। আজ রবিবার, ব্যান্ড বাজবে, তাই শুনবো বলে। আমার পাশে বসেছিলেন তিনকড়িবাবু, যিনি রাজেনবাবুর ঘর ভাড়া নিয়ে দার্জিলিংয়ে গরমের ছুটি কাটাতে এসছেন। তিনকড়িবাবু আনন্দবাজার পড়ছিলেন, আর আমি কোনো রকমে উঁকি ঝুঁকি মেরে ফুটবলের খবরটা দেখবার চেষ্টা করছিলাম। এমন সময় হাঁপাতে হাঁপাতে ফ্যাকাশে মুখ করে রাজেনবাবু এসে ধপ করে তিনকড়িবাবুর পাশে বসে গায়ের চাদরটা দিয়ে কপালের ঘাম মুছতে লাগলেন। তিনকড়িবাবু কাগজ বন্ধ করে বললেন, কি হলো, চড়াই উঠে এলেন নাকি? রাজেনবাবু গলা নামিয়ে বললেন, আরে না মশাই, এক ইনক্রেডিবল ব্যাপার। ইনক্রেডিবল কথাটা আমার জানা ছিল। ফেলুদা ওটা প্রায়ই ব্যবহার করে। ওর মানে অবিশ্বাস্য। তিনকড়িবাবু বললেন, কি ব্যাপার? এই দেখুন না। রাজেনবাবু পকেট থেকে একটা ভাঁজ করা নীল কাগজ বার করে তিনকড়িবাবুর হাতে দিলেন। বুঝতে পারলাম সেটা একটা চিঠি। আমি অবশ্যই চিঠিটা পড়িনি বা পড়ার চেষ্টাও করিনি। বরঞ্চ আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে গুনগুন করে গান গেয়ে এমন ভাব দেখাচ্ছিলাম যেন বুড়োদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু চিঠিটা না পড়লে তিনকড়িবাবুর কথা আমি শুনতে পেয়েছিলাম। সত্যি ইনক্রেডিবল। আপনার ওপর কার এমন আক্রোশ থাকতে পারে যে আপনাকে এভাবে শাসিয়ে চিঠি লিখবে? রাজেনবাবু বললেন, তাই তো ভাবছি। সত্যি কথা বলতে কি, কোনোদিন তো কারুর কোনো অনিষ্ট করেছি বলে মনে পড়ে না। তিনকড়িবাবু এবার রাজেনবাবুর দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন, হাটের মাঝখানে এসব ডিসকাস না করাই ভালো, বাড়ি চলুন। দুই বুড়ো উঠে পড়লেন।
ফেলুদা ঘটনাটা শুনে কিছুক্ষণ ভুরু কুঁচকে গুম হয়ে বসে রইল। তারপর বলল, তুই তাহলে বলছিস যে একবার তলিয়ে দেখা চলতে পারে? বারে, তুমি তো রহস্যজনক ঘটনা খুঁজছিলে, বললে অনেক ডিটেকটিভ বই পড়ে পড়ে তোমার ডিটেকটিভ বুদ্ধিটাও বেশ ধারালো হয়ে উঠেছে। তা তো বটেই। এই ধর, আমি আজ তো মেলে যাইনি, তবু বলে দিতে পারি তুই কোন দিকের বেঞ্চে বসেছিলিস। কোন দিকে? রাধা রেস্টুরেন্টের ডান পাশের বেঞ্চেরগুলোর একটাতে। আরে পাস! কি করে বুঝলে? আজ বিকেলে রোদ ছিল, তোর বাঁ গালটা ঝলসেছে, ডান ধারেরটা ঝলসায়নি। একমাত্র ওই বেঞ্চিগুলোর একটাতে বসলেই পশ্চিমের রোদটা বাঁ গালে পড়ে। ইনক্রেডিবল! যাকগে, এখন কথা হচ্ছে রাজেনবাবুর বাড়িতে একবার যাওয়া দরকার। আর ৭৭ পা। আর যদি না হয়? হবেই ফেলুদা, আমি সেবার গুনিয়েছিলাম। না হলে গাঁটটা তো। হ্যাঁ, কিন্তু বেশি জোরে নয়, জোরে মারলে মাথার ঘিলু এদিক ওদিক হয়ে যায়। কি আশ্চর্য, ৭৭-এ রাজেনবাবুর বাড়ি পৌঁছলাম না, আরও ২৩ পা গিয়ে তবে ওর বাড়ির গেটের সামনে পড়লাম। ফেলুদা ছোট্ট করে একটা গাঁটটা মেরে বলল, আগের বার ফেরার সময় গুনেছিলি না আসার সময়? ফেরার সময়। ইডিয়েট, ফেরার সময় তো ঢালে নামতে হয়, তুই নিশ্চয়ই ধাঁই ধাঁই করে বড় বড় স্টেপ ফেলেছিলিস। তাই হবে। নিশ্চয়ই তাই। আর তাই সেবার স্টেপস কম হয়েছিল, এবার বেশি হয়েছে। জোয়ান বয়সে ঢালে নামতে মানুষ বড় বড় পা ফেলে দৌড়ানোর মতন করে, আর বুড়ো হলে ঢালুর বেলা ব্রেক কষে কষে ছোট ছোট পা ফেলতে হয়, তা না হলে মুখ থুবড়ে পড়ে। কাছাকাছি কোনো বাড়ি থেকে রেডিওতে গান শোনা যাচ্ছে। ফেলুদা এগিয়ে গিয়ে কলিং বেল টিপল। কি বলবে সেটা ঠিক করেছো ফেলুদা? যা খুশি তাই বলবো, তুই কিন্তু স্পেক্টি নট। যতক্ষণ থাকবি এ বাড়িতে একটাও কথা বলবি নে। কিছু জিজ্ঞেস করলেও বলবো না? শাট আপ! একটা নেপালি চাকর এসে দরজাটা খুলল। আন্দার আইয়ে। বৈঠকখানায় ঢুকলাম। বেশ সুন্দর পুরনো প্যাটার্নের কাঠের বাড়ি। শুনেছি রাজেনবাবু 10 বছর হলো রিটায়ার করে দার্জিলিংয়ে আছেন। কলকাতায় বেশ নামকরা উকিল ছিলেন। চেয়ার টেবিল যা আছে সব বেতের। যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে চারদিকে দেয়ালে টাঙানো সব অদ্ভুত দাঁত খিঁচানো, চোখ রাঙানো মুখোশের শাড়ি। আর আছে পুরনো ঢাল, তরোয়াল, ভোজালি, থালা, ফুলদানি, এইসব। কাপড়ের ওপর রং করা বুদ্ধের ছবিও আছে। কত পুরনো কে জানে, কিন্তু তাতে যে সোনালি রংটা আছে সেটা এখনও ঝলমল করছে। আমরা দুজনে দুটো বেতের চেয়ারে বসলাম। ফেলুদা দেয়ালের এদিক ওদিক দেখে বলল, পেরেকগুলো সব নতুন, মরচে ধরেনি। ভদ্রলোকের প্রাচীন জিনিসের শখটা বোধহয় বেশি প্রাচীন নয়। রাজেনবাবু ঘরে ঢুকলেন। আমি অবাক হয়ে দেখলাম ফেলুদা উঠে গিয়ে ঢিপ করে এক পেন্নাম ঠুকে বলল, চিনতে পারছেন? আমি জয়কৃষ্ণ মিত্তিরের ছেলে, ফেলু। রাজেনবাবু প্রথমে চোখ কপালে তুললেন, তারপর চোখের দুপাশ কুঁচকিয়ে একগাল হেসে বললেন, বাবা, কত বড় হয়েছে তুমি! হ্যাঁ, কবে এলে এখানে? বাড়ির সব ভালো? বাবা এসছেন? ফেলুদা জবাব দিচ্ছে, আর আমি মনে মনে বলছি, কি অন্যায়! এত কথা হলো আর ফেলুদা একবারও আমাকে বলল না যে সে রাজেনবাবুকে চেনে। এবার ফেলুদা আমার পরিচয়টাও দিয়ে দিল। রাজেনবাবুর মুখ দেখে মনেই হলো না যে 7 দিন আগে আমাকে লজন চুস দেওয়ার কথাটা ওর মনে আছে। ফেলুদা এবার বলল, আপনার প্রাচীন জিনিসের খুব শখ আছে দেখছি। রাজেনবাবু বললেন, হ্যাঁ, এখন তো প্রায় নেশায় দাঁড়িয়ে গেছে। কতদিনের ব্যাপার? এই মাস 6 হবে, কিন্তু এর মধ্যেই অনেক কিছু সংগ্রহ করে ফেলেছি।
ফেলুদা এবার গলা খাকরানি দিয়ে আমার কাছ থেকে শোনা ঘটনাটাই শুনিয়ে বলল, আপনি আমার বাবার মামলার ব্যাপারে যেভাবে সাহায্য করেছিলেন তার প্রতিদানে আপনার এই বিপদে যদি কিছু করতে পারি। রাজেনবাবুর ভাব দেখে মনে হলো তিনি সাহায্য পেলে খুশিই হবেন, কিন্তু তিনি কিছু বলবার আগেই তিনগড়িবাবু ঘরে ঢুকলেন। তার হাঁপানোর বহর দেখে মনে হলো বোধহয় তিনি বেরিয়ে ফিরলেন। রাজেনবাবু আমাদের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিয়ে বললেন, আমার বিশেষ বন্ধু অ্যাডভোকেট জ্ঞানেশ সেন হচ্ছে তিনকড়িবাবুর প্রতিবেশী। আমি ঘর ভাড়া দেব শুনে জ্ঞানেশই ওকে সাজেস্ট করে আমার এখানে আসতে বলেছেন। গোড়ায় উনি হোটেলের কথা ভেবেছিলেন। তিনকড়িবাবু হেসে বললেন, আমার ভয় ছিল আমার এই চুরুটের বাতিকটা নিয়ে। এমনও হতে পারত রাজেনবাবু হয়তো চুরুটের গন্ধই সহ্য করতে পারেন না, তাই আমি আমার প্রথম চিঠিতেই সেটাকে লিখে জানিয়ে দিয়েছিলাম। ফেলুদা বলল, আপনি কি বায়ু পরিবর্তনের জন্য এসছেন? তা বটে, তবে বায়ুর অভাবটা যেন বেশিই লক্ষ্য করছি। পাহাড়ের ঠান্ডাটা আর একটু বেশি এক্সপেক্ট করে লোকে। ফেলুদা হঠাৎ বলল, আপনার বোধহয় গান বাজনার শখ? তিনকড়িবাবু অবাক হাসি হেসে বললেন, সেটা জানলে কি করে হে? আপনি যখন কথা বলছেন তখন লক্ষ্য করছি লাঠির ওপর রাখা আপনার ডান হাতের তর্জনীটা রেডিওর সঙ্গে তাল রেখে যাচ্ছে। রাজেনবাবু হাসতে হাসতে বললেন, মক্ষম ধরেছ, উনি ভালো শ্যামাসঙ্গীত গাইতে পারেন। ফেলুদা এবার বলল, চিঠিটা হাতের কাছে আছে? রাজেনবাবু বললেন, হাতের কাছে কেন, একদম বুকের কাছে। রাজেনবাবু কোটের বুক পকেট থেকে চিঠিটা বার করে ফেলুদাকে দিলেন। এইবার সেটা দেখবার সুযোগ পেলাম। হাতে লেখাটি চিঠি নয়, নানান জায়গা থেকে ছাপা বাংলা কথা কেটে কেটে আঠা দিয়ে জুড়ে চিঠিটা লেখানো হয়েছে। যা লেখা হয়েছে তা হলো এই, তোমার অন্যায়ের শাস্তি ভোগ করিতে প্রস্তুত হও। ফেলুদা বলল, এ চিঠি ডাকে এসছে? রাজেনবাবু বললেন, হ্যাঁ, লোকাল ডাক, বলা বাহুল্য। দুঃখের বিষয়, খামটা ফেলে দিয়েছি। দার্জিলিংয়েরই পোস্টমার্ক ছিল, ঠিকানাটাও ছাপা বাংলা কথা কেটে কেটেই লেখা। আপনার নিজের কাউকে সন্দেহ হয়? কি আর বলবো বলো, কোনোদিন কারুর প্রতি অন্যায় বা অবিচার করেছি বলে তো মনে পড়ে না। আপনার বাড়িতে যাতায়াত করেন এমন কয়েকজনের নাম করতে পারেন? খুব সহজ, আমি লোকজনের সঙ্গে মিশি খুব কমই। ডাক্তার ফণি মিত্তির আসেন অসুখ বিসুখ হলে। কেমন লোক মনে হয়? ডাক্তার হিসেবে বোধহয় সাধারণ স্তরের, তবে তাতে আমার কিছু এসে যায় না, কারণ আমার ব্যারামও সাধারণ। সর্দি জ্বর ছাড়া আর কিছুই হয়নি দার্জিলিংয়ে এসে অবধি, তাই ভালো ডাক্তারের প্রয়োজন হয় না। চিকিৎসা করে পয়সা নেন? তা নেন বই কি, আর আমারও তো পয়সার অভাব নেই, মিথ্যে অব্লিগেশনে যাই না। আর কে আসেন? সম্প্রতি মিস্টার ঘোষাল বলে এক ভদ্রলোকের যাতায়াত। এই দেখো। দরজার দিকে ফিরে দেখি একটি ফর্সা মাঝারি হাইটের স্যুট পরা ভদ্রলোক হাসি মুখে ঘরে ঢুকছেন। আমার নাম শুনলাম বলে মনে হলো। রাজেনবাবু বললেন, এইমাত্র আপনার নাম করা হয়েছে। আপনারও আমার মতন পুরনো জিনিসের শখ, সেটি এই ছেলেটিকে বলতে যাচ্ছিলাম। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। নমস্কারের পর মিস্টার ঘোষাল, পুরো নাম অবনীমোহন ঘোষাল, রাজেনবাবুকে বললেন, আপনাকে আজ দোকানে দেখলুম না, তাই ভাবলাম একবার খোঁজ নিয়ে যাই। রাজেনবাবু বললেন, না, আজ শরীরটা ভালো ছিল না। বুঝলাম রাজেনবাবু চিঠিটার কথা মিস্টার ঘোষালকে বলতে চান না। ফেলুদা মিস্টার ঘোষাল আসার সঙ্গে সঙ্গেই চিঠিটা হাতের তেলের মধ্যে লুকিয়ে ফেলেছে। ঘোষাল বললেন, আপনি ব্যস্ত থাকলে আজ বরং, আসলে আপনার ওই তিব্বতী ঘণ্টাটা একবার দেখার ইচ্ছে ছিল। রাজেনবাবু বললেন, সে তো খুব সহজ ব্যাপার, হাতের কাছেই আছে।
রাজেনবাবু ঘণ্টা আনতে পাশের ঘরে চলে গেলেন। ফেলুদা ঘোষালকে জিজ্ঞেস করল, আপনি কি এখানেই থাকেন? ভদ্রলোক দেওয়াল থেকে একটা ভোজালি নামিয়ে সেটা দেখতে দেখতে বললেন, আমি কোনো জায়গায় বেশি দিন থাকি না। আমাকে ব্যবসার জন্য প্রচুর ঘুরতে হয়। আমি কিউরিও সংগ্রহ করি। বাড়ি ফেরার পথে ফেলুদাকে জিজ্ঞেস করে জেনেছিলাম কিউরিও মানে দুষ্প্রাপ্য প্রাচীন জিনিস। রাজেনবাবু ঘণ্টাটা নিয়ে এলেন। দারুণ দেখতে জিনিসটা। নিচের অংশটা রূপোর তৈরি, হাতলটা পেতল আর তামা দিয়ে মেশানো, তার উপর লাল নীল সব পাথর বসানো। অবনীবাবু চোখ টোক কুঁচকে অনেকক্ষণ ধরে ঘণ্টাটা এদিক ওদিক ঘুরিয়ে দেখলেন। রাজেনবাবু বললেন, কি মনে হয়? সত্যিই দাও মেরেছেন, একবারে খাঁটি পুরনো জিনিস। আপনি বললে আর আমার কোনো সন্দেহই থাকে না। দোকানদার বলল, এটা নাকি একবারে খোদ লামার প্রাসাদের জিনিস। কিছুই আশ্চর্য নয়। আপনি বোধহয় এটা হাতছাড়া করতে রাজি নন, মানে ভালো দাম পেলেও। রাজেনবাবু মিষ্টি করে হেসে ঘাড় নাড়তে নাড়তে বললেন, ব্যাপারটা কি জানেন? শখের জিনিস, ভালোবেসে কিনেছি। সেটাকে বেচে লাভ করব, এমনকি কেনা দরেও বেচব, এই ইচ্ছেটা আমার নেই। অবনীবাবু ঘণ্টাটা ফেরত দিয়ে বললেন, আজকে আসছি, কালকে আশা করি বেরোতে পারবেন। রাজেনবাবু বললেন, ইচ্ছে তো আছে। অবনীবাবু বেরিয়ে যাওয়ার পর ফেলুদা রাজেনবাবুকে বলল, কটা দিন একটু না বেরিয়ে টেরিয়ে সাবধানে থাকা উচিত নয় কি? সেটাই বোধহয় ঠিক, কিন্তু মুশকিল কি জানো, সেই চিঠির ব্যাপারটা এতই অবিশ্বাস্য যে এটাকে ঠিক সিরিয়াসলি নিতেই পাচ্ছি না। মনে হচ্ছে এটা যেন একটা ঠাট্টা, মানে যাকে বলে প্র্যাকটিক্যাল জোক। যতদিন সেটা সম্বন্ধে একটা ডেফিনিট না হওয়া যাচ্ছে ততদিন বাড়িতেই থাকুন না। আপনার নেপালি চাকরটা কতদিনের, একবারে গোড়া থেকে আছে, কমপ্লিটলি রিলায়েবল। ফেলুদা এবার তিনকড়ি বাবুর দিকে ফিরে বলল, আপনি কি বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন? সকাল বিকেল ঘণ্টাখানেক একটু এদিক ওদিক ঘুরে আসি, এই আর কি। কিন্তু বিপদ যদি ঘটেই, আমি তো বুড়ো মানুষ, বেশি কিছু করতে পারি? আমারও তো বয়স 64 হলো, রাজেনবাবুর থেকে 1 বছর কম। রাজেনবাবু বললেন, উনি চেঞ্জে এসছেন, ওকে আর বাড়িতে বন্দি করে রাখার কোনো ফন্দি কেন করছো তোমরা? আমি থাকবো, আমার চাকর থাকবে, এটাই যথেষ্ট। তোমরা চাও তো দুবেলা খোঁজ খবর নিও এখন। বেশ, তাই হবে। ফেলুদার দেখা দেখি আমি উঠে পড়লাম। আমরা যেখানে বসেছিলাম ঠিক তার উল্টো দিকেই একটা ফায়ারপ্লেস। ফায়ারপ্লেসের ওপরই একটা তাক, আর সেই তাকের ওপর 3টে ফ্রেমে বাঁধানো ছবি। ফেলুদা ছবিগুলোর দিকে এগিয়ে গেল। প্রথম ছবিটা দেখিয়ে রাজেনবাবু বললেন, ইনি আমার স্ত্রী, বিয়ের 4 বছর পরেই মারা গিয়েছিলেন। দ্বিতীয় ছবি একজন আমার বয়সী ছেলে, গায়ে ভেলভেটের কোট। ফেলুদা জিজ্ঞেস করল, এটিকে? রাজেনবাবু হো 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 করে হেসে বললেন, সময়ের প্রভাবে মানুষের চেহারার কি বিচিত্র পরিবর্তন ঘটতে পারে সেটা বোঝানোর জন্যই এই ছবি। উনি হচ্ছেন আমারই বাল্য সংস্করণ। বাঁকুড়া মিশনারি স্কুলে পড়তাম তখন। আমার বাবা ছিলেন বাঁকুড়ার ম্যাজিস্ট্রেট। সত্যি ভারী ফুটফুটে চেহারা ছিল রাজেনবাবুর ছেলেবেলার বয়সে। অবশ্যই, ছবি দেখে ভুলো না, দুরন্ত বলে ভারী বদনাম ছিল আমার। শুধু যে মাস্টারদের জ্বালিয়েছি তা নয়, ছাত্রদেরও। একবার স্পোর্টসের দিনে 100 ইয়ার্সে আমাদের বেস্ট রানারকে স্রেফ কাত করে দিয়েছিলাম ল্যাং মেরে। তৃতীয় ছবিটা ফেলুদার বয়সী একজন ছেলের। রাজেনবাবু বললেন, সেটা তার একমাত্র ছেলে প্রবীরের। উনি এখন কোথায়? রাজেনবাবু গলা খাঁকড়িয়ে বললেন, জানি না ঠিক, বহুকাল দেশ ছাড়া, প্রায় 16 ইয়ার্স। আপনার সঙ্গে চিঠি লেখালেখি নেই? না। ফেলুদা দরজার দিকে এগোতে এগোতে বলল, ভারী ইন্টারেস্টিং কেস।
আমি মনে মনে বললাম, ফেলুদা একদম বইয়ের ডিটেকটিভের মতন কথা বলছে। বাইরেটা ছমছমে অন্ধকার হয়ে এসছে, জলা পাহাড়ের গায়ের বাতিগুলো জ্বলে উঠছে। পাহাড়ের নিচের দিকে চেয়ে দেখলাম রঙ্গিত উপত্যকা থেকে কুয়াশা ওপর দিকে উঠছে। রাজেনবাবু আর তিনকড়িবাবু আমাদের সঙ্গে গেট অবধি এলেন। রাজেনবাবু গলা নামিয়ে ফেলুদাকে বললেন, তুমি ছেলে মানুষ, তাও তোমাকে বলছি, একটু যে নার্ভাস বোধ করছি না তা নয়। এমন শান্তিপূর্ণ পরিবেশে এই চিঠি যেন বিনা বেগে বজ্রপাত। ফেলুদা বেশ জোরের সঙ্গেই বলল, আপনি কিছু ভাববেন না, আমি এর সমাধান করবই, আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন গিয়ে। রাজেনবাবু গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ বলে চলে গেলেন। এবার তিনকড়িবাবু ফেলুদাকে বললেন, তোমাকে তুমি করেই বলছি, তোমার অবজারভেশন ক্ষমতা দেখে আমি সত্যি ইমপ্রেসড হয়েছি। ডিটেকটিভ গল্প আমিও অনেক পড়েছি। এই চিঠিটার ব্যাপারে আমি হয়তো তোমাকে কিছুটা সাহায্যও করতে পারি। তাই নাকি? এই যে টুকরো টুকরো করে ছাপা কথা কেটে চিঠিটা লেখা হয়েছে, এর থেকে কি বুঝলে বলো তো? ফেলুদা কয়েক সেকেন্ড ভেবে বলল, 1 নম্বর, কথাগুলো কাটা হয়েছে খুব সম্ভবত ব্লেড দিয়ে, কাঁচি দিয়ে নয়। ভেরি গুড। 2 নম্বর, কথাগুলো নানা রকম বই থেকে কাটা হয়েছে, কারণ হরফ ও কাগজ দুটোতেই তফাৎ আছে। ভেরি গুড। সেই সব বই সম্বন্ধে কোনো আইডিয়া করেছো? চিঠি দুটোর শব্দ, শাস্তি আর প্রস্তুত মনে হচ্ছে খবরের কাগজ থেকে কাটা। আনন্দবাজার, তাই বুঝি? ইয়েস, ওই টাইপটা আনন্দবাজারেই ব্যবহৃত হয়, অন্য বাংলা কাগজে নয়। আর অন্য কথাগুলো কোনো পুরনো বই থেকে নেওয়া হয়নি, কারণ যে হরফে ওগুলো ছাপা সেটা হয়েছে মাত্র 15 থেকে 20 বছর আগে। আর যে আঠা দিয়ে আটকানো হয়েছে সেটা সম্বন্ধে কোনো ধারণা করতে পেরেছ? গন্ধটা গ্রিপেক্স আঠার মতন। চমৎকার ধরেছ, কিন্তু আপনিও তো ধরার ব্যাপারে কম জান না দেখছি। তিনকড়িবাবু হেসে বললেন, কিন্তু তোমার মতন বয়সে আমি ডিটেকটিভ কথাটার মানেই জানতুম কিনা সন্দেহ। বাড়ি ফেরার পথে ফেলুদা বলল, রাজেনবাবুর মিস্ট্রি সলভ করতে পারবো কিনা জানি না, কিন্তু সেই সূত্রে তিনকড়িবাবুর সঙ্গে আলাপটা বেশ ফাউ পাওয়া গেল। আমি বললাম, তাহলে উনি ব্যাপারটা তদন্ত করুন না, তুমি আর মিথ্যে মাথা ঘামাচ্ছ কেন? আহা, বাংলা হরফের ব্যাপারটা জানা আছে বলেই কি সবটাই জানবেন নাকি? ফেলুদার কথাটা শুনে ভালোই লাগলো। ওর মতন বুদ্ধি আশা করি তিনকড়িবাবুর নেই। মাঝে মাঝে ফোড়ন দিলে আপত্তি নেই, কিন্তু আসল কাজটা যেন ফেলুদাই করে। কাকে অপরাধী বলে মনে হচ্ছে ফেলুদা? কথাটার মাঝখানেই ফেলুদা থেমে গেল। তার দৃষ্টি দেখলাম একজন লোককে ফলো করে পেছন দিকে ঘুরছে। লোকটাকে দেখলি? কই না তো, মুখ দেখিনি তো। ল্যাম্পের আলোটা মুখে পড়ল, আর ঠিক মনে হলো। ফেলুদা আবার থেমে গেল। কি মনে হলো ফেলুদা? না, বোধহয় চোখের ভুল। পা চালিয়ে খিদে পেয়েছে। ফেলুদা হলো আমার মাস্তুতো দাদা। ও আর আমি আমার বাবার সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে এসে শহরের নিচের দিকে স্যানিটেরিয়ামে উঠেছি। স্যানিটেরিয়াম ভর্তি বাঙালি। বাবা তাদেরই মধ্যে সমবয়সী বন্ধু জুটিয়ে নিয়ে তাস টাস খেলে গল্প টল্প করে সময় কাটাচ্ছেন। আমি আর ফেলুদা কোথায় যাই, কি করি তা নিয়ে বিশেষ মাথা ঘামান না। আজ সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। উঠে দেখি বাবা রয়েছেন, কিন্তু ফেলুদার বিছানা খালি। কি ব্যাপার? বাবাকে জিজ্ঞেস করতে বললেন, ও এসে অবধি কাঞ্চনজঙ্ঘা দেখেনি, আজ দিনটা পরিষ্কার দেখে বোধহয় আগে ভাগে বেরিয়েছে। আমি কিন্তু মনে মনে আন্দাজ করেছিলুম যে ফেলুদা তদন্তের কাজ শুরু করে দিয়েছে, আর সেই কাজেই বেরিয়েছে। কথাটা ভেবে
ভারী রাগ হলো। আমাকে বাদ দিয়ে কিছু করার কথা তো ফেলুদার নয়। যাই হোক, আমিও মুখ টুক ধুয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। লেডেন লা রোডে ট্যাক্সি স্ট্যান্ডটার কাছে এসে ফেলুদার সঙ্গে দেখা হয়ে গেল। আমি বললাম, বারে, আমায় ফেলে বেরিয়েছ কেন? শরীরটা ম্যাজম্যাজ করছিল, তাই ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ফণি ডাক্তার? তোরও একটু বুদ্ধি খেলছে দেখছি। দেখালে? 4 টাকা ভিজিট নিল আর একটা ওষুধ লিখে দিল। ভালো ডাক্তার? অসুখ নেই, তাও পরীক্ষা করে ওষুধ দিচ্ছে। কেমন ডাক্তার বুঝেই দেখ। তারপর বাড়ির যা চেহারা দেখলাম, তাতে পসার যে খুব বেশি তাও মনে হয় না। তাহলে উনি কখনোই চিঠিটা লেখেননি কেন? গরিব লোকের অত সাহস হয়? তা টাকার দরকার হলে হয় বই কি, কিন্তু চিঠিতে তো টাকা চাইনি। ওইভাবে খোলাখুলি বুঝি কেউ টাকা চায়? তবে রাজেনবাবুর অবস্থা কাল কিরকম দেখলি বলতো? কেমন যেন ভীতু ভীতু। ভয় পেয়ে মনের অসুখ হতে পারে, সেটা জানিস? তা তো পারেই। আর মনের অসুখ থেকে শরীরের অসুখ, তাও হয় বুঝি? ইয়েস। আর শরীরের অসুখ হলে ডাক্তার ডাকতে হবে, সেটা আশা করি তোর মতন ক্যাবলারও জানা আছে। ফেলুদার বুদ্ধি দেখে আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। অবশ্যই ফণি ডাক্তার যদি সত্যি এত কিছু ভেবে টেবে চিঠিটা লিখে থাকে, তাহলে ওরও সাংঘাতিক বুদ্ধি আছে বলতে হবে। ম্যালের মুখে ফোয়ারার কাছাকাছি যখন এসছি, তখন ফেলুদা বলল, কিউরিও সম্বন্ধে একটা কিউরিসিটি বোধ করছি। কিউরিও মানে আগেই শিখেছিলাম, আর কিউরিসিটি মানে যে কৌতূহল, সেটা স্কুলেই শিখেছি। আমাদের ঠিক পাশেই নেপাল কিউরিও শপ। রাজেনবাবু আর অবনীবাবু এখানেই আসেন। ফেলুদা শটান দোকানের ভেতর গিয়ে ঢুকল। দোকানদারের গায়ে ছাই রঙের কোট, গলায় মাফলার আর মাথায় সোনালি কাজ করা কালো টুপি। ফেলুদাকে দেখে হাসি হাসি মুখ করে এগিয়ে এলো। দোকানের ভেতরটা পুরনো জিনিসপত্রে গিজগিজ করছে, আলো বেশি নেই, আর গন্ধটাও কেমন যেন সেকেলে সেকেলে। ফেলুদা এদিক ওদিক দেখে গম্ভীর গলায় বলল, ভালো পুরনো থাঙ্কা আছে? এই পাশের ঘরে আসুন, ভালো জিনিস তো বিক্রি হয়ে গেছে সব, তবে নতুন মাল আবার কিছু আসছে। পাশের ঘরে যাওয়ার সময় আমি ফেলুদার কানের কাছে মুখ নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, থাঙ্কা কি জিনিস? ফেলুদা দাঁতে দাঁত চেপে বলল, দেখতেই তো পাবি। পাশের ঘরটা আরও ছোট, যাকে বলে একবারে ঘুপচি। দোকানদার দেওয়ালে ঝোলানো সিল্কের ওপর আঁকা একটা বুদ্ধের ছবি দেখিয়ে বলল, এই একটাই ভালো জিনিস আছে, তবে একটু ড্যামেজড। একেই বলে থাঙ্কা? এ জিনিস তো রাজেনবাবুর বাড়িতে অনেক আছে। ফেলুদা ভীষণ বিজ্ঞের মতন থাঙ্কাটার গায়ের ওপর চোখ ঠেকিয়ে ওপর থেকে নিচে অবধি প্রায় 3 মিনিট দেখে বলল, এটার বয়স তো 70 বছরের বেশি বলে মনে হচ্ছে না। আমি অন্তত 300 বছরের পুরনো জিনিস চাইছি। দোকানদার বলল, আমরা আজ বিকেলে কিন্তু এক লট মাল পাচ্ছি, তার মধ্যে ভালো থাঙ্কা পাবেন। আজই পাচ্ছেন? আজই? এ খবরটা তাহলে রাজেনবাবুকে জানাতে হয়। মিস্টার মজুমদার? ওনার তো জানাই আছে। রেগুলার খদ্দের যে 2-3 জন আছেন, তারা সকলেই নতুন মাল দেখতে বিকেলে আসছেন। অবনীবাবু খবরটা পেয়ে গেছেন, মিস্টার ঘোষাল? জরুর। আর বড় খদ্দের কে আছে আপনাদের? আর আছেন মিস্টার গিলেমোর, চা বাগানের ম্যানেজার, সপ্তাহে 2 দিন বাগান থেকে আসেন। আর মিস্টার নাওল খা, উনি এখন সিকিমে। বাঙালি আর কেউ নেই না? না স্যার। আচ্ছা, দেখি বিকেলে যদি একবার ঢু মারতে পারি। তারপর আমার দিকে ফিরে বলল, তোপসে, তুই একটা মুখোশ চাস? তোপসে যদিও আমার আসল ডাকনাম নয়, তবে ফেলুদা তপেস থেকে
ওই নামটাই করে নিয়েছে। মুখোশের লোভ কি সামলানো যায়? ফেলুদা নিজেই একটা বাছাই করে আমাকে কিনে দিয়ে বলল, এটাই সবচেয়ে হরেন্ডাস, কি বলিস? ফেলুদা বলে, হরেন্ডাস বলে আসলে কোনো কথাই নেই। ট্রিমেন্ডাস মানে সাংঘাতিক, আর হরিবল মানে বিভৎস। দুটোকে একসঙ্গে বোঝাতে কেউ কেউ নাকি হরেন্ডাস কথাটা ব্যবহার করে। মুখোশ সম্বন্ধে যে এই কথাটা দারুণ খাটে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। দোকান থেকে বেরিয়ে ফেলুদা আমার হাত ধরে কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। এবার দেখি ফেলুদা একজন লোকের দিকে দেখছে। বোধহয় কাল রাতে যাকে দেখেছিল সেই লোকটাই। বয়স আমার বাবার মতো, মানে 40-42। গায়ের রং ফর্সা, চোখে কালো চশমা। যে স্যুটটা পরে আছেন সেটা দেখে মনে হয় খুব দামি। ভদ্রলোক ম্যালের মাঝখানে দাঁড়িয়ে পাইপ ধরাচ্ছেন। আমার দেখেই কেমন যেন চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছি ঠিক বুঝতে পারলাম না। ফেলুদা সোজা লোকটার দিকে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে ভীষণ সাহেবী কায়দায় উচ্চারণ করে বলল, এক্সকিউজ মি, আপনি মিস্টার চ্যাটার্জি? ভদ্রলোকও একটু গম্ভীর গলায় পাইপ কামড়ে বললেন, নো, আই অ্যাম নট। ফেলুদা খুবই অবাক হওয়ার ভান করে বলল, স্ট্রেঞ্জ, আপনি সেন্ট্রাল হোটেলে উঠেছেন না? ভদ্রলোক একটু হেসে অবজ্ঞার সুরে বললেন, না, মাউন্ট এভারেস্ট, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এ টুইন ব্রাদার। এই বলে ভদ্রলোক গটগটিয়ে অবজারভেটরি হিলের দিকে চলে গেলেন। যাবার সময় লক্ষ্য করলাম যে তার কাছে একটা ব্রাউন কাগজে মোড়া প্যাকেট, আর সেই কাগজটার গায়ে লেখা নেপাল কিউরিও শপ। আমি চাপা গলায় বললাম, ফেলুদা, উনিও কি মুখোশ কিনেছেন নাকি? তা কিনতেই পারে, মুখোশটা তো আর তোর আমার একচেটিয়া নয়। চ, কেভেন্টার্সে গিয়ে একটু কফি খাওয়া যাক। কেভেন্টার্সের দিকে যেতে যেতে ফেলুদা বলল, লোকটাকে চিনলি? আমি বললাম, তুমিই চিনলে না, আমি আর কি করে চিনি বলো? তবে চেনা চেনা লাগছিল। আমি চিনলাম না? বারে, কোথায় চিনলে? ভুল নাম বললে যে। তোর যদি একটুও সেন্স থাকে, ভুল নাম বলেছি হোটেলের নামটা বের করার জন্য, সেটাও বুঝলি না। লোকটার আসল নাম কি জানিস? কি? প্রবীর মজুমদার। ওহ হো, হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ। রাজেনবাবুর ছেলে, তাই না? যার ছবি রয়েছে তাকের ওপর। অবশ্যই বয়সটা এখন অনেক বেড়ে গেছে। শুধু যে চেহারায় মিল তা নয়, গালের আঁচলটাও তুই নিশ্চয়ই লক্ষ্য করেছিস। আসল কথাটা হচ্ছে, ভদ্রলোকের জামা কাপড় সবই বিলেতি। স্যুট লন্ডনের, টাই প্যারিসের, জুতো ইটালিয়ান, এমনকি রুমালটা পর্যন্ত বিলেতি। সদ্য বিলেত ফেরত, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ওর ছেলে যে এখানে রয়েছে সে খবর রাজেনবাবু জানেন না। বাপ যে এখানে রয়েছে সেটাই ছেলে জানে কি না, সেটাও খোঁজ নিয়ে দেখতে হবে। রহস্য ক্রমশই ঘনিয়ে আসছে। এই কথাটা ভাবতে ভাবতে কেভেন্টার্সের দোকানে পৌঁছলাম। দোকানের ছাদে যে বসার জায়গাটা আছে সেটা আমার ভীষণ ভালো লাগে। চারদিকে দার্জিলিং শহরটা আর নিচে বাজারটা দারুণ ভালো দেখায়। ছাদে উঠে দেখি কোণের টেবিলটায় চুরুট হাতে তিনকড়িবাবু বসে বসে কফি খাচ্ছেন। ফেলুদাকে দেখতে পেয়েই হাত তুলে তার টেবিলের দিকে এগিয়ে বসতে বললেন আমাদের। আমরা তিনকড়িবাবুর দুদিকে দুটো টিনের চেয়ারে বসলাম। তিনকড়িবাবু ফেলুদাকে বললেন, ডিটেকশনে তোমার পারদর্শিতা দেখে খুশি হয়ে আমি তোমাদের দুজনকে দুটো হট চকলেট খাওয়াবো। আপত্তি আছে? হট চকলেটের নাম শুনে আমার তো জিভে জল চলে এলো। তিনকড়িবাবু তুড়ি মেরে একটা বেয়ারাকে ডাকলেন। বেয়ারা এসে অর্ডার নিয়ে গেলে তিনকড়িবাবু কোটের পকেট থেকে একটা বই বার করে ফেলুদাকে দিয়ে বললেন, এই নাও, একটা এক্সট্রা কপি ছিল, আমার লেটেস্ট বই, তোমাকে দিলুম। বইয়ের মলাটটা দেখে ফেলুদার মুখটা হাঁ হয়ে গেল। আপনার বই মানে? আপনার লেখা? আপনি গুপ্তচর নাম দিয়ে লেখেন? তিনকড়িবাবু আধ বোঝা চোখে
অল্প হাসি হেসে হ্যাঁ বললেন। ফেলুদার অবাক ভাব যেন আরও বেড়ে গেল। সে কি, আপনার সব উপন্যাসই তো আমার পড়া। বাংলায় আপনার ছাড়া আর কারোর রহস্য উপন্যাস আমার ভালোই লাগে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্যাপারটা কি জানো, এখানে একটা প্লট মাথায় নিয়ে লেখার জন্যই এসছিলাম। এখন দেখছি বাস্তব জীবনের রহস্য নিয়ে মাথা ঘামিয়ে ছুটিটা ফুরিয়ে গেল। আমার সত্যি দারুণ লাগ, এভাবে আপনার সঙ্গে আলাপ হয়ে গেল। দুঃখের বিষয়, আমার ছুটির মেয়াদ সত্যিই ফুরিয়ে এসছে। কাল সকালে চলে যাচ্ছি আমি। আশা করছি যাওয়ার আগে তোমাদের আরও কিছুটা হেল্প করে দিয়ে যেতে পারবো। ফেলুদা এবার তার এক্সাইটিং খবরটা তিনকড়িবাবুকে দিয়ে দিল। রাজেনবাবুর ছেলেকে আজ দেখলাম। বলো কি হে? এই 10 মিনিট আগে। তুমি ঠিক বলেছ? চিনতে পেরেছ ঠিক? 14 আনা শিওর। মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে খোঁজ করলে বাকি 2 আনাও পুড়ে যাবে বোধ হয়। তিনকড়িবাবু হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেললেন। রাজেনবাবুর মুখে তার ছেলের কথা শুনেছ? কাল যা বললেন তার বেশি শুনিনি। আমি শুনেছি অনেক কথা। ছেলেটি অল্প বয়সে বকে গিয়েছিল। বাপের সিন্দুক থেকে টাকা চুরি করে ধরা পড়েছিল। রাজেনবাবু তাকে ত্যায্যপুত্র করেন, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। ছেলেটিও গিয়েছিল তাই। 24 বছর বয়স তখন তার। একবারে নিখোঁজ। রাজেনবাবু অনেক অনুসন্ধান করেছিলেন, কারণ পরে তার অনুতাপ হয়। কিন্তু ছেলে কোনো খোঁজখবর নেয়ওনি, দেয়ওনি। বিলেতে তাকে দেখেছিলেন রাজেনবাবুরই এক বন্ধু, তাও সে প্রায় 10-12 বছর আগে। রাজেনবাবু নিশ্চয়ই জানেন না যে তার ছেলে তার মানে এখানে আছে। নিশ্চয়ই নয়। আর আমার মনে হয় ওকে না জানানোই ভালো। একে এই চিঠির শখ, তার উপর। তিনকড়িবাবু হঠাৎ থেমে গেলেন। তারপর ফেলুদার দিকে ফিরে বললেন, আমার বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে। রহস্য উপন্যাস লেখা ছেড়ে দেওয়া উচিত। ফেলুদা হাসতে হাসতে বলল, প্রবীর মজুমদার যে চিঠি লিখে থাকতে পারেন সেটাই আপনার খেয়াল হয়নি, এটাই তো? এক্স্যাক্টলি। কিন্তু তিনকড়িবাবু অন্যমনস্ক হয়ে গেলেন। বেয়ারা হট চকলেট এনে টেবিলে রাখতে তিনকড়িবাবু যেন একটু চাগিয়ে উঠলেন। ফেলুদার দিকে চেয়ে বললেন, ফণিমিত্তিরকে কেমন দেখলে? ফেলুদা এবার যেন একটু হকচকিয়ে গেল। সে কি, আপনি কি করে জানলেন যে আমি ওখানে গেছিলাম? তুমি যাবার অল্পক্ষণ বাদে আমিও গেছিলাম। আমাকে রাস্তায় দেখেছিলেন বুঝি? না। তবে ডাক্তারের ঘরের মেঝেতে একটা মরা সিগারেট দেখে জিজ্ঞেস করলাম কে খেয়েছে। ডাক্তার ধূমপান করেন না। ফণিবাবু তখন বর্ণনা দিলেন। তাতে তোমার কথা মনে হলো, যদিও তোমাকে আমি সিগারেট খেতে দেখিনি। কিন্তু এখন তোমার আঙুলের গায়ে হলদে রং দেখে বুঝেছি যে তুমি খাও। ফেলুদা তিনকড়িবাবুর বুদ্ধির তারিফ করে বলল, আপনারও কি ফণিমিত্তিরকে সন্দেহ হয়েছিল নাকি? তা হবে না। লোকটাকে দেখলে অভক্তি হয় কি না? তা হয়। রাজেনবাবু যে কেন ওকে আমল দেন সেটাই বুঝতে পারছি না। তাও জানো না বুঝি? দার্জিলিংয়ে আসার কিছুদিনের মধ্যেই রাজেনবাবুর ধর্মকর্মর দিকে মন যায়। তখন ফণিবাবুই ওনাকে এক গুরুর সন্ধান দিয়েছিলেন। একই গুরুর শিষ্য হিসেবে ওদের প্রায় ভাই ভাই সম্পর্ক হে। ফেলুদা জিজ্ঞেস করল, ফণিমিত্তিরের সঙ্গে কথা বলে কি বুঝলেন? কথা তো ছুতো। আসলে বইয়ের আলমারিগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিচ্ছিল। বাংলা উপন্যাস আছে কিনা দেখবার জন্য তো। ঠিক বলেছ, আমিও দেখেছি। প্রায় নেই বললেই চলে। আর যা আছে তাও আদ্যিকালে। ঠিক। তবে ফণি ডাক্তার অন্যের বাড়ির বই থেকেও কথা কেটে চিঠি তৈরি করতে পারে। তা পারে। তবে লোকটাকে দেখে ভারী কুঁড়ে বলে মনে হয়। এ ব্যাপারে যতটা কাঠখড় পোড়াবে সেটা কেন যেন বিশ্বাস হয় না। ফেলুদা এবার বলল, অবনী ঘোষাল লোকটা সম্বন্ধে আপনার কি ধারণা? বিশেষ সুবিধের লোক নয় বলেই আমার বিশ্বাস। ভারী ওপর চালাক। আর সব প্রাচীন শিল্পটিল্প সব কিছুই নয়। আসল ওর লোভ হচ্ছে টাকা। এখন খরচ করে জিনিস কিনছে, পরে বিদেশিদের কাছে বিক্রি করে 5 গুণ প্রফিট করবে।
ওর পক্ষে এই হুমকি চিঠি দেওয়ার কোনো কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় কি? সেটা এখনো তলিয়ে দেখিনি। আমি একটা কারণ আবিষ্কার করেছি। আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম। ওর চোখ দুটো জ্বলজ্বল করছে। তিনকড়িবাবু বললেন, কি কারণ? ফেলুদা গলাটা একটু নামিয়ে বলল, যে দোকান থেকে ওরা জিনিসপত্র কেনেন সেখানে কিছু নতুন মাল আজ বিকেলে আসছে। এবার তিনকড়িবাবুর চোখও উজ্জ্বল হয়ে উঠল। বুঝেছি, হুমকি চিঠি পেয়ে রাজেন মজুমদার ঘরে বন্দী হয়ে রইলেন, আর সেই ফাঁকতালে অবনী ঘোষাল দোকানে গিয়ে সব লুটেপুটে নিলেন। এক্স্যাক্টলি। তিনকড়িবাবু পয়সার দাম দিয়ে উঠে পড়লেন। আমরাও দুজনে উঠলাম। উৎসাহ আর উত্তেজনায় আমার বুকটা ঢিপঢিপ করছিল। অবনী ঘোষাল, প্রবীর মজুমদার আর ফণি মিত্তির তিনজনকেই তাহলে সন্দেহ করার কারণ আছে। 15 মিনিটের মধ্যেই মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে ফেলুদা সেই খবরটা জেনে নিল। প্রবীর মজুমদার বলে এক ভদ্রলোক সেই হোটেলেরই 16 নম্বর ঘরে 5 দিন ধরে এসে রয়েছেন। আজকের মতন এখানেই শেষ করলাম। এটা প্রথম পর্ব শেষ হলো। দ্বিতীয় পর্ব আমি আপনাদের কাছে খুব শিগগিরই তাড়াতাড়ি নিয়ে আসব। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।